মানুষ যখন প্রথম তার বন্য জীবন, আদিম জীবন শুরু করেছিল, তখন থেকেই পৃথিবীর যে প্রান্তে মানব সভ্যতার বিকাশ ঘটেছিল, প্রায় অধিকাংশ জায়গাতেই মানুষ যখন প্রথম গাছপালা দিয়ে তার ঠাঁই অর্থাৎ ঘর বা পাহাড়ে বনের ভিতর পাথরের অন্তরালে বা গুহায় আশ্রয় নিয়েছিল এবং সব থেকে শক্তিশালী মানুষটির ওপর আস্থা রেখেছিল, অর্থাৎ দলপতি, সর্দার। সেদিন থেকেই মানুষ প্রতীকের ব্যবহার বা টোটেমের ব্যবহার শুরু করে এসেছে। যখন মানুষ সর্বপ্রথম দলবদ্ধ হয়ে জীবনযাপন করা শুরু করে, তখন প্রথমেই এই দলবদ্ধ যে গোষ্ঠী, তার প্রত্যেকটা সদস্যকে যে কোনো রকমের একটা সংকেতের দ্বারা বা চিহ্নের দ্বারা চিহ্নিত করা হতো। এটাই মানব সভ্যতার আদিম ইতিহাস। এবং যে এলাকার মধ্যে বা সীমানার মধ্যে এই গোষ্ঠীগুলি তাদের জীবন ধারণ করত, ফল খেয়ে বা পশু খেয়ে, পক্ষী খেয়ে সেই এলাকাটাকে প্রতীকের দ্বারা চিহ্নিত করা হতো। এবং এই প্রতীক মানব সভ্যতার আদি লগ্নেই শুরু হয়। মানুষ যখন 4 পা থেকে 2 পায়ে দাঁড়াতে শেখে, সঙ্গে সঙ্গে তার বৌদ্ধিক বিকাশ ঘটে। যখন কয়েকশো মানুষ বা 20, 30, 40 মানুষ
একটি জায়গায় আশ্রয় গ্রহণ করে এবং এদের মধ্যে যে শক্তিশালী বলশালী অর্থাৎ যার গায়ে জোর ছিল, তার গায়ে যেদিন প্রথম মানুষ হেরে গেছিল এবং সেই ব্যক্তির কাছে প্রথম মাথা নত করেছিল, সেদিনই প্রথম মানব সভ্যতায় শাসনের ইতিহাস শুরু হয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ স্বেচ্ছায় শক্তিশালীর কাছে মাথা নত করে এবং তাকে তাদের প্রধান বা দলপতি বা সর্দার বলে স্বীকার করে নেয়। এই স্বীকার করে নেওয়ার মধ্যে দিয়েই শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই শাসনতন্ত্রের মধ্যে গাছের পাতা হোক, গাছের লতা হোক, মাটির দাগ হোক, পাথরের দাগ হোক বা শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় ক্ষত হোক, এই যে প্রতীক, এই প্রতীকের শুরু হয়েছিল। আজকেও আমরা বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানব সভ্যতার ওপর গবেষণা করতে গিয়ে এই বিষয়গুলি দেখতে পাই। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাজন অববাহিকায় বা পিগমিদের মধ্যে এই বৈশিষ্ট্য লক্ষণীয়। তারা আজও এই সংস্কৃতি বয়ে নিয়ে চলেছে। ফলে এই প্রতীকের মাধ্যমেই কিন্তু একটা সীমানা, অর্থাৎ একটা ভৌগোলিক সীমানা নির্ধারিত হয়েছিল এবং ক্রমশ সময়ের উত্তীর্ণতার সঙ্গে সঙ্গে যত সময় এগিয়েছে, যত এই গোষ্ঠীর সদস্য সংখ্যা বেড়েছে, যখন দুটি পৃথক গোষ্ঠীর মানুষের মধ্যে প্রথম দেখা হয়েছে এবং উভয় পক্ষের সদস্য অর্থাৎ মানুষ উভয় পক্ষের তাদের সর্দারের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আমাদের মতো আর এক শ্রেণীর মানুষকে আমরা আমাদের এলাকার শেষ সীমানায় দেখেছি। তখনই প্রথম সাম্রাজ্যবাদের বা সাম্রাজ্য বিস্তারের লড়াই শুরু হয়েছে। দুই সর্দার যখন দুই সীমানার মুখোমুখি হন, পৃথিবীর যে কোনো প্রান্তে একই ঘটনা প্রাকৃতিক নিয়মে ঘটে চলেছিল। এই দুই গোষ্ঠীর মধ্যে যখন লড়াই হয় এবং যে গোষ্ঠী জয়লাভ করে সেই গোষ্ঠীর
সদস্যরা তখন পরাজিত গোষ্ঠীর সদস্যদের ওপর অনেক বিধি নিষেধ আরোপ করেছিলেন। অর্থাৎ এই সময়টাতেই মানুষ পরাধীনতার প্রথম স্বাদ গ্রহণ করেছিল। যে গোষ্ঠী দলপতি এই লড়াইয়ে জয়লাভ করেন, তিনি তাঁর যে সংকেত, যে টোটেম, সেই টোটেমকে, তার সীমানার সেই চিহ্নকে সেই এলাকা পর্যন্ত বিস্তৃত করেন এবং পরাজিত গোষ্ঠীর সদস্যদের দাসে পরিণত করা হয়। এই পরাজিত গোষ্ঠীর সদস্যরা প্রজা হয়ে ওঠেন ক্রমশ এবং এদের আলাদা প্রতীক দেওয়া হয়। ফলে মানুষ সভ্যতা বিকাশের প্রতিটি ক্ষেত্রে তার স্বতন্ত্রতা বজায় রেখেছিল। এ বিষয়ে মানব বিজ্ঞানীরা বা নৃতত্ত্ববিদেরা একমত। যিনি এই লড়াইয়ে জিতলেন, তার সীমানা বড় হলো, তার গোষ্ঠীর মানুষেরা বিভিন্ন পদ লাভ করলেন। সভ্যতার উন্নতির সাথে সাথে, সভ্যতার বিকাশের সাথে সাথে এই বিজয়ী মানুষেরা শুধু আদেশ করতে শুরু করলেন পরাজিত মানুষদের ওপর এবং এদের দ্বারাই সমস্ত কাজ করিয়ে নেওয়া শুরু হলো। অর্থাৎ সভ্যতার যখন ক্রমশ একটু একটু করে বিকাশ ঘটছে, তখনই মানুষ আর এক শ্রেণীর মানুষকে পৃথক করছে বা পৃথক করেছে এবং চিহ্নের দ্বারা পৃথক করেছে, টোটেমের দ্বারা পৃথক করেছে। দুটির সংস্কৃতি আলাদা হলেও দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটতে অনেক সময় লেগেছে, অনেক সময় লেগেছে। যখন এই বিজয়ী দলপতি আস্তে আস্তে সময়ের সাথে সাথে তার সদস্য সংখ্যা বাড়তে শুরু করে এবং আস্তে আস্তে তার সীমানা বাড়তে শুরু করে, তখন আবার আর একটি সীমানার সাথে একই রকমভাবে আর একটি দলপতির সাথে দেখা হয়। অর্থাৎ সাক্ষাৎ হয়। এটা একদিনে ঘটেনি, এক বছরে ঘটেনি, 100 বছরে ঘটেনি। এ ঘটতে হাজার হাজার বছর সময় লেগেছে। 2000, 4000, 5000, 7000 বছর। এবং এই লড়াই দুই পক্ষের সর্দার যখন
সামনাসামনি হয়, তখন যারা প্রজা হয়েছিল তাদেরকে তাদের টোটেমের ওপরে, তাদের নিজস্ব প্রতীকের ওপরে আর একটি প্রতীক দেওয়া হয়, সর্দারের প্রতীক। এবং দুই পক্ষই চেষ্টা করে চরম পরাক্রমে, গায়ে হাতে বলে প্রযুক্তির মাধ্যমে যেন আমরা জয়লাভ করি, কিন্তু লড়াইয়ে একজনেরই জয় হয়। যখনই যে দলপতি বা সর্দার জয়লাভ করে, সঙ্গে সঙ্গে অপর দলপতির সংকেত বা চিহ্নস্বরূপ প্রতীক বা টোটেম বিজয়ী দলপতির কাছে রেখে দেওয়া হয়। অর্থাৎ পরাজিত দলপতি মাথা নত করেন। এই সময় আরেকটি বিকাশ লক্ষ্য করা যায় মানব সভ্যতার। এই সময় বিজয়ী দলপতি তার সাম্রাজ্যবাদ আরও বিস্তার করেন এবং এইভাবে একটি বৃহত্তর এলাকা গড়ে ওঠে এবং এই ব্যক্তিটি রাজা বা সম্রাটে পরিণত হন এবং যে দলপতি হেরে যান তার সমস্ত সম্পদ লুণ্ঠন করা হয়, সমস্ত সম্পদ লুণ্ঠন করা হয় এবং সেই সম্পদ বিজয়ী দলপতির কাছে সঞ্চিত রাখা হয়। মানব সভ্যতার বিকাশের সাথে সাথেই মানব সভ্যতার সাম্রাজ্যবাদ বাড়তে শুরু করে এবং এইভাবে বাড়তে বাড়তে যখন সাম্রাজ্য অনেক বড় হয়ে ওঠে, তখন এই দলপতির নাম আরও বড় হয়ে ওঠে। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ যখন আগুন ধরানো শেখে, মানুষ যখন পশুকে দিয়ে কৃষিকার্য করানো শেখে, মানুষ যখন কৃষিজ পণ্য সঞ্চিত করতে শেখে, মানুষ যখন ধাতব পদার্থ আবিষ্কার করে ফেলে, তার খাওয়া দাওয়ার জন্য নানা রকম বাসনপত্র তৈরি করে, বিভিন্ন ধরনের অলংকার সৃষ্টি করে, এই সমস্ত দিক যেমন একদিকে চলছিল, অপর দিকে সাম্রাজ্যবাদও চলছিল এবং তার সাথে সাথে টোটেম বা প্রতীকের তারও কিন্তু বিকাশ ঘটছিল। মানুষ প্রথমে গাছের পাতা লতা এইসব দিয়ে নিজেদের পদকে, মর্যাদাকে সুনিশ্চিত করে, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে এই গাছের পাতা বদলে মাটির বস্তুতে এই গাছের পাতা মাটির পদার্থে তৈরি করা হয়, পোড়া মাটির পদার্থে তৈরি করা হয়, বিভিন্ন ধাতবকে ব্যবহার করা হয় এবং যে সর্দার মাথায় লতা পাতা বাঁধতেন সেই সর্দার
লতা পাতার বদলে মাথায় মুকুট ধারণ করেন এবং সেই মুকুট তার টোটেম থেকে সম্পূর্ণ নেওয়া, তার প্রতীক থেকে নেওয়া। প্রতীকের পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র পরিবর্তন ঘটেছিল প্রতীকের বস্তুটির। পরবর্তীকালে যখন সোনা আবিষ্কার হয়, মানুষ যখন সোনা আবিষ্কার করে, তখন এই রাজা সোনার মুকুট ধারণ করেন এবং সিংহাসনে সোনার প্রতীক প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বের ইতিহাস খুঁজলে পুঙ্খানুপুঙ্খভাবে, বিজ্ঞানসম্মতভাবে যদি মানব সভ্যতার ইতিহাস বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায়, বিভিন্ন দিক থেকে সময়তাত্ত্বিক ইতিহাস, মানবীয় ভৌগোলিক ইতিহাস, নৃতাত্ত্বিক ইতিহাস এবং বিজ্ঞানের যে বিবর্তনবাদ, এই সমস্ত দিকগুলি যদি একত্রিত করা হয়, তাহলে আমি যেটা বললাম সেটাই এসে দাঁড়ায়। এই প্রতীকের মধ্যে বা টোটেমের মধ্যে যা লুকিয়েছিল এবং আস্তে আস্তে ছোট 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 গোষ্ঠীগুলি যখন আস্তে আস্তে একটা বৃহত্তর রাষ্ট্রের মধ্যে অর্পিত হলো, তখন সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতিও প্রবেশ করলো এবং এই বিভিন্ন ধরনের সংস্কৃতির মধ্যে লুকিয়েছিল শিল্পকলা। আমরা এর প্রমাণ কয়েকটি মাধ্যমে দিতে পারি বা কয়েকটি উল্লেখযোগ্য প্রমাণ আমরা খুব অনায়াসেই অনুভব করতে পারি। আমরা হরপ্পা সভ্যতায়, যে সভ্যতা প্রায় আজ থেকে 4500 বছর আগের, নিঃসন্দেহে তারও আগে, আমরা সেই হরপ্পা সভ্যতায় যা পেয়েছি, মহেঞ্জোদারো সভ্যতায় আমরা যা পেয়েছি, বা মিশরীয় সভ্যতায়, মেসোপটেমিয়া সভ্যতায় আমরা যা পেয়েছি, এগুলির মধ্যে প্রত্যেকটা প্রাচীন সভ্যতার মধ্যে এক মহান মিল লক্ষ্য করা যায়। অধিকাংশ সভ্যতাতেই প্রাপ্ত দৈনন্দিন জিনিসপত্রে কোনো না কোনো কিছুর প্রতীক আমরা লক্ষ্য করেছি। দৈনন্দিন জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মাটির হাঁড়ি বা ধাতব হাঁড়ি, যে কোনো কিছুর মধ্যে আমরা প্রতীক লক্ষ্য করেছি। বিভিন্ন ধরনের মুদ্রার মধ্যে আমরা প্রতীক লক্ষ্য করেছি। বিভিন্ন ধরনের অলংকারের মধ্যে আমরা প্রতীক লক্ষ্য করেছি। শুধু কি তাই? এর আরও বাস্তব প্রমাণ আছে। আজকেও যখন আমরা কোনো দৈনন্দিন সামগ্রী ব্যবহার করি, তখন তাতেও প্রতীক থাকে। যেমন ভারতবর্ষে অধিকাংশ ভারতীয় দ্রব্যে একটি প্রতীক থাকে, যা আমরা জেনেও জানতে চাই না, যার নাম ISI। সোনার অলংকারের মধ্যে হলমার্ক থাকে, আজকেও থাকে, এবং তার সাথে প্রতিটি কোম্পানি তার নিজস্ব যে দ্রব্য, সেই দ্রব্যে তার লোগো থাকে এবং এই লোগো প্রমাণ করে এটা কতটা আসল।
তাই এই আজকের লোগো এবং আজ থেকে 40,000 বছর আগের বা 60,000 বছর আগের বা লক্ষ বছর আগের টোটেমবাদ কোনোভাবেই অস্বীকার করা যায় না। এখন এই টোটেমের মধ্যে আদিম মানুষ, যখন মানুষ প্রথম অন্য পশুদের থেকে নিজেকে পৃথক করতে শুরু করে, বিভিন্ন জন্তু জানোয়ারকে সে পোষ মানাতে শুরু করে। সব থেকে বিষাক্ত যে সাপ, মানুষ সেই সাপকে বহুকাল আগেই পোষ মানিয়েছে। সে সাপকে নিয়ে খেলা করেছে, ষাঁড়ের সঙ্গে খেলা করেছে, বাঘের সাথে খেলা করেছে। আমরা ইতিহাসে দেখতে পাই, আজ থেকে 1500-2000 বছর আগের ইতিহাসে আমরা দেখতে পাই বিভিন্ন সাম্রাজ্যে ষাঁড়ের সাথে লড়িয়ে দেওয়া হয়েছে মানুষকে, বাঘের সাথে লড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পশুর সাথে পশুকে লড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই লড়াই মানুষের আদিকাল থেকে চলে আসছে। এখন এত কিছুর মধ্যেও সব থেকে প্রথম যে প্রশ্নটা আসে যে মানুষ প্রথম একত্রিত কেন হলো? বিভিন্ন আজও যেমন বিভিন্ন বনে জঙ্গলে, বিশেষ করে আমাজন অববাহিকায় গেলে যেটা বোঝা যায় যে পশুরা সাধারণত নিজের ছন্দে নিজের জীবনে থাকতে চায়। মানুষ কেন একত্রিত হলো? এর পিছনে কয়েকটি কারণ খুব উল্লেখযোগ্য। যেমন বন্য ভূমিতে, বনের মধ্যে দাবানল এর একটা কারণ হতে পারে। যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে যে মানুষরা ছিল, নিজের নিজের মতো জীবনযাপন করত। একটা পশুকে নিয়ে 4 জন 5 জন 10 জন টানাটানি করত, নিজেরা মারপিট করত, খামচি করত। সেই মানুষ প্রথম কিভাবে একটা ছাতার তলায় এসে দাঁড়ালো? এর কারণ একটা হতে পারে দাবানল, অর্থাৎ বিদ্যুৎ বাজ পড়ার ফলে জঙ্গলে যে ভীষণ আগুন, মানুষ সেই আগুন থেকে বাঁচতে গিয়ে বিভিন্ন প্রান্ত থেকে একটা জঙ্গলে বাঁচতে গিয়ে হয়তো এমন একটা জায়গায় আশ্রয় গ্রহণ করে, এবং মানুষ সেদিন বুঝতে পারে প্রথম যে আমাদেরকে বাঁচতে গেলে এক নিরাপদ আশ্রয়ে পৌঁছতে হবে। এটা একটা কারণ হতে পারে। এই আগুনের ভয়ে সবাই এই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ছুটতে, তখন মানুষের গায়ে অনেক শক্তি ছিল, কোথাও নিরাপদ আশ্রয়, হয়তো 2 বা 3 বা 10টি বা 20-30টি আশ্রয়ে, হয়তো কোথাও 10, 20, 50, 100 করে মানুষ একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। এবং তখনই প্রথম মানুষের মধ্যে মানবতার প্রথম বিকাশ লাভ করে, যে আমরা মানুষ, আমাদের একত্রে বাঁচতে হবে। দ্বিতীয়ত, যদি এটা না হয় তাহলে কি হতে পারে? দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা বন্যা হতে পারে। এই বিপুল বন্যার ফলে যখন বনভূমি ডুবে যাচ্ছে বা নদীর দুধার ডুবে যাচ্ছে, তখন মানুষ গাছে উঠতে শুরু করে। এবং এই গাছ দেখা গেল একটা বড় গাছে 1, 2, 4, 5, 10 করতে করতে হয়তো 15, 20, 30টি মানুষ উঠে আছে। এবং সেই জল হয়তো কিছুতেই 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন সেই জলটা নামছে না। এটা একটা কারণ হতে পারে
যে এই যে 20 দিন এইভাবে থাকা, এর ফলে মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠা বা মানবতার একটা প্রথম প্রকাশ এভাবেও ঘটতে পারে। তৃতীয়ত, আরেকটি কারণ নিশ্চিত করা যেতে পারে যে অত্যন্ত খরার ফলে যখন বনভূমি শুকিয়ে যায়, রুগ্ন হয়ে যায়, যখন ক্রমশ পশু পক্ষী কোনো এলাকায় মারা যেতে শুরু করে, তখন মানুষ জলের অভাবে চারিদিকে ছুটতে শুরু করে এবং অবশেষে মানুষ সারি সারিভাবে কোনো এক জায়গায় যেখানে জল আছে, সে 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 4 দিন হতে পারে, ছোটার পর কোনো এক জায়গায় বিভিন্ন দিক থেকে আসা মানুষ যখন সেই জলাভূমির কাছে উপনীত হয় এবং জল পান করে জীবন ধারণ করে, হয়তো অনেকে মারাও গিয়েছে এর মধ্যে, এটা মানুষের প্রথম মানবিকতা হতে পারে এবং এটাও একটা কারণ হতে পারে যে মানুষ এইভাবেই প্রথম এক ছায়াতে এসেছিল, এক ছাতার তলায় এসেছিল প্রথম। এবং এইখানে ঠিক হয়ে যায় কে বা কারা বা কে এদের মধ্যে দলপতি হবে। যার মধ্যে শক্তি বেশি ছিল সে যে পথে গেছে, সকলেই সেই পথে যাওয়া শুরু করেছে। মানুষ স্বভাবতই অনুকরণ প্রিয়, মানুষ সমস্ত প্রাণীকে অনুকরণ করে, মানুষ সমস্ত প্রাণীকে অনুকরণ করেছে, সমস্ত প্রাণীর ভালো দিক খারাপ দিককে মানুষ অনুকরণ করেছে এবং মানুষের মধ্যে আজও আদিম প্রবৃত্তি বিরাজমান। এখনো মানুষ কথায় কথায় উত্তেজিত হয়ে গেলে কাউকে কামড়ে দেয়। কামড়ানো কিন্তু মানুষের স্বভাব নয়, এটা বাগধত্ব। কিন্তু মানুষের ক্রোধ যখন বেড়ে যায় তখন মানুষের যে আদি মন, যে পশু প্রবৃত্তি মানুষের মধ্যে ছিল, সেই পশু প্রবৃত্তি তাকে আড়াল করতে পারে না। এখন এটা খুব মূল্যবান প্রশ্ন যে মানুষ বনে বা জঙ্গলে কেন বাস করত। ভৌগোলিকভাবে দেখা যায় যে অধিকাংশ যেখানে জঙ্গল রয়েছে বা বন রয়েছে বা আগে ছিল, সেই সমস্ত এলাকায় দুটি জিনিস ছিল। প্রথমত, যেটা মানুষের বাঁচার জন্য একান্ত প্রয়োজন, জল, হয় নদীর জল নইলে ঝর্ণার জল, নইলে কোনো এক সরোবর, অর্থাৎ পাহাড়ের গা দিয়ে বর্ষার গড়ে যাওয়া জল। জল ছাড়া মানুষের জীবন চলে না, চলতে পারে না। তাই এই জল মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং বনে জঙ্গলে বিভিন্ন রকম পশু পাখি থাকত যা মানুষের খাবার ছিল। মানুষ প্রথম জীবনে কাঁচা মাংস খেত এবং পরবর্তীতে সে আগুনে সিদ্ধ করে খেত। আগুন আবিষ্কার হওয়ার পর পৃথিবীর সব জায়গায় কিন্তু একসাথে আগুন আবিষ্কার হয়নি, বা সব জায়গার সভ্যতা কিন্তু একসাথে বিকাশ ঘটেনি। হ্যাঁ, আগে পরে ঘটেছে। আরেকটি কারণ ছিল প্রখর সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, কারণ তখনও মানুষের গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রখর ঠান্ডায় বাঁচার জন্য, কারণ বিভিন্ন গাছের পাতা, বড় বড় পাতা, ছাল, এগুলিকে তারা প্রথম কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করতে শুরু করে এবং পরবর্তীকালে এই ছাল পাতাগুলি কিন্তু পোশাকে পরিণত হয় পরবর্তীকালে।
ঠান্ডার হাত থেকে বাঁচতে গিয়ে মানুষ যে তার কাছে যে গাছের পাতা ডাল যেটাকেই সে মনে করেছে যে এটা আমাকে ঠান্ডা থেকে বাঁচাতে পারে, সেটাকে গায়ে গায়ে দিয়েছে, সেটা দিয়ে গা ঢেকেছে, এবং পরবর্তীতে এটাই তার ধীরে ধীরে পোশাক হয়ে দাঁড়িয়েছে। এখন এটা আরও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই আদি সভ্যতার পরবর্তীকালে ঐতিহাসিকরা অনেক যুগে মানুষের সভ্যতাকে ভাগ করেছেন এবং ইতিহাসের অনেক বিভাগ আছে। এখন এই সভ্যতার পরবর্তীকালে কি হয়েছে, মানুষ কিন্তু ক্রমাগত বুঝতে পারে যে পশুকে খাওয়ার থেকে পশুর দুগ্ধ প্রাণ শ্রেয়। এটা মানুষ একদিনে বোঝেনি, এটা বুঝতে মানুষকে অনেক সময় লেগেছিল। যখন কোনো দাবানলে অধিকাংশ পশু মারা যায় এবং 2-4 দিন পর মানুষ কিন্তু এই দাবানলের ফলেই কিন্তু মানুষ পশুর সিদ্ধ মানে আগুনে ঝলসানো মাংস কিন্তু খাওয়া প্রথম শুরু করে। বৈজ্ঞানিকভাবে যদি দেখা যায় বা বিচারভঙ্গি দিয়ে যদি দেখা যায়, বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বা অভিজ্ঞতাবাদী, তাহলে কিন্তু এই পুরানো ব্যাপারটা তখনই চলে আসে মানুষের কাছে যখন দাবানলে প্রচুর পশু পাখি মারা যায় এবং মানুষ কয়েকদিন জ্যান্ত পশু খুঁজে না পেয়ে প্রথমে ক্ষুধার জ্বালায় মানুষ সেই আগুনে ঝলসানো পুড়ে যাওয়া পশুকে খেতে শুরু করে। তারপর মানুষ দেখে ক্রমশ এটা খুব সুমিষ্ট, ক্রমশ তারপর মানুষ আবার আর কাঁচা পশু নয়, কাঁচা জন্তু বা পাখি নয়, এবার মানুষ নিজেই পোড়াতে শুরু করে। এটা একটা দিক। এমনি এমনি কিন্তু মানুষ হঠাৎ মানুষের মাথায় ইচ্ছে হলো আগুন ধরে পশুকে পোড়াতে শুরু করলো, অত সহজ কথা ছিল না। প্রথম খাওয়াটা শুরু হয় কিন্তু অনাহারের জ্বালায়। মানুষ কিন্তু কোনোদিনই কোনো সমস্যার সম্মুখীন না হলে তার বুদ্ধির বিকাশ ঘটায়নি, কোনোদিনই নয়, কোনো সভ্যতাতেই নয়। মানুষ যখনই সমস্যায় পড়েছে তখনই মানুষ সেই সমস্যার সাথে মোকাবেলা করার জন্য, সেই সমস্যা থেকে উন্নীত হওয়ার জন্য মানুষ তার মেধাকে প্রয়োগ করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যখন মানুষের সমস্যা আসেনি তখন মানুষ মেধাকেও প্রয়োগ করেন। আমি আজকে এই মুহূর্তে একটা উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা বলতে পারি। এই যে এই মুহূর্তে ভারত যখন কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করছে, তখন অনেক ট্রেনকে কি করা হয়েছে, আইসোলেশন ওয়ার্ড বানানো হচ্ছে ট্রেনে। সত্যি কি আমরা কোনোদিন ভেবেছিলাম যে ট্রেনে আমরা দৈনন্দিন যাতায়াত করি সেই ট্রেনকে হসপিটালের মতো নয়, হসপিটালের অপারেশন থিয়েটারের মতো নয়, আইসোলেশন বিভাগে রূপান্তর করা হবে? আমরা কি কোনোদিন ভেবেছিলাম? কোনো ভারতীয় ভাবিনি। কিন্তু আজকে পরিস্থিতি মানুষকে বাধ্য করেছে, পরিস্থিতি বাধ্য করেছে মানুষ এই ভাবনাকে আনতে। ঠিক
আজকে যেমন ট্রেনকে হসপিটালে রূপান্তরিত করা হচ্ছে, আইসোলেশন বিভাগে রূপান্তরিত করা হচ্ছে, কেন? মানুষের প্রয়োজনের জন্য। ঠিক যখন অনাবৃষ্টির কারণে বনগুলি শুকিয়ে যেতে শুরু করে, যখন অনাবৃষ্টির কারণে বনে পশুর সংখ্যা কমতে শুরু করে, তখন মানুষ বনের যে নদী, এই নদীর ধারগুলি দিয়ে হাঁটতে শুরু করে, এবং সেই নদীতেও কিন্তু জল পাওয়া যায়নি, এবং হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় পর তাঁরা জলের সন্ধান পান, এবং এই জায়গাতেই মানুষ প্রথম তার স্থায়ী বসবাস শুরু করে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সভ্যতাকে যদি দেখি, প্রাচীন সভ্যতাকে, আমরা দেখব সমস্ত সভ্যতা বড় বড় নদীর তীরে অবস্থিত, বড় বড় নদীর তীরে, ছোটোখাটো নদী নয়, বড় বড় নদীর তীরে অবস্থিত, বা সমুদ্রের ধারে অবস্থিত। কারণ জলটা খুব মূল্যবান। আবার সমুদ্রের ধারে সেই জায়গাতেই অবস্থিত যেখানে কোনো বড় নদীর জল এসে পড়ছে, কারণ সমুদ্রের জল পান করা মানুষের পক্ষে কোনোদিনই ঠিকঠাক ছিল না। ফলে মানুষ মিষ্ট জলের প্রাণী, ফলে মানুষ নদীর ধারে গিয়ে পৌঁছালো, এবং এই নদীর ধারে গিয়ে সে স্থায়ীভাবে যখন বসবাস করতে শুরু করলো, তখন তার সাথে যে পরিমাণ পশু ছিল, মানুষদের সাথে যে পরিমাণ পশু ছিল, সেই পরিমাণ পশুকে তারা না খেয়ে তার দুগ্ধ পান করতে শুরু করল। কারণ মানুষ হিসেব করে বুঝে গিয়েছিল মানুষ, এবার যদি এদেরকে আমরা পুড়িয়ে খেতে শুরু করি, তাহলে কিন্তু এখানে আর কোনো পশু নেই, আমরা খেতে পারব। এর পরের স্তরটায় কি ঘটলো? সবসময় তো আর দুধ খেয়ে বাঁচা যায় না। মানুষ কিন্তু জন্মগতভাবে স্তন্যপায়ী প্রাণী, মানুষ কিন্তু দুধ খেতে জানে। আমরা মাতৃদুগ্ধ খেয়ে বড় হয়েছি, বা চিরকাল মানুষ মাতৃদুগ্ধ খায়। ফলে মানুষ অন্য প্রাণীর দুগ্ধ খাওয়া শুরু করল, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো প্রাণী। এবং মানুষ চেষ্টা করলো পশুগুলোকে বাঁচিয়ে রাখতে। তাই মানুষ সেই জায়গাতেই, নদীর সেই অংশেই বসবাস শুরু করলো যেখানে প্রচুর তৃণ আছে, এবং এই দুগ্ধপান করে জীবন ধারণ এবং এই পশুদের প্রতিপালন করতে গিয়ে মানুষ ক্রমশ, একদিনে 100 বছরে এটা ঘটেনি, ক্রমশ মানুষ 2টি 4টি করে বিভিন্ন তৃণের বীজ মুখে দিতে শুরু করলো। যেটা তার ভালো লাগলো, সেই বীজটাকে মানুষ সংগ্রহ করতে শুরু করল, এবং সংগ্রহ করার পর সেটাকে সে তার স্থায়ী বাসস্থানে মজুত করতে শুরু করল। এবং যখন দেখা গেল এটা কমে যাচ্ছে, পরবর্তীকালে মানুষ এটা চাষ শুরু করল, সেই বীজকে ছিটিয়ে। কিন্তু সমস্ত কিছু মানুষ তখনই করেছে যখন মানুষ গভীর থেকে গভীরতর সমস্যায় পড়েছে। এই যে মুহূর্তে মানুষ চাষ শুরু করল, সেই মুহূর্ত থেকে আমরা বলতে পারি মানুষের সভ্যতার বিকাশ খুব দ্রুত হতে শুরু করলো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এবার মানুষ তার দ্রব্যের ওপর তার যে অধিকার,
এই অধিকারের প্রয়োগ মানুষ শুরু করলো। তার কারণ এটাই যে যে ফসল উৎপন্ন হলো, যে শস্য উৎপন্ন হলো, সেটা তো একদিনে খাওয়া সম্ভব নয়। ফলে এই শস্যের অধিকার কার? প্রথম দিকে যেটা হতো, সমস্ত শস্যকেই দলপতির বা সর্দারের কাছে মজুত করা হতো, এবং এই মজুত করা বিষয়টি আমরা আজ থেকে 100 বছর আগেও ভারতবর্ষে দেখেছি, 100 বছর আগেও দেখেছি। ধর্মের গোলা জমিদাররা মজুত করে রাখতেন প্রজাদের জন্য। তো মজুত করা হলো, এবং পরবর্তীকালে যখন দীর্ঘদিন খরার কারণে বা বন্যার কারণে ফসল হলো না, শস্য হলো না, যখন শস্যের টান পড়ল, তখন কিন্তু মানুষ নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেবে। কারণ মানুষ এমন একটি প্রাণী, নিজে বাঁচার জন্য অনেক কিছু করতে পারে, নিজের প্রাণের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। তাই এরপর মানুষ যে শিক্ষাটা লাভ করলো, সেটা হচ্ছে শুধু ওখানে জমা করলেই হবে না, কিছু নিজের ঘরেও রাখতে হবে। এটা একদিনে হয়নি, এটার জন্য অনেক সময় লেগেছে। যখন সমান্তরালভাবে একদিকে সাম্রাজ্যবাদ চলছে, ঠিক তখন সমান্তরালভাবে এই দিকটিও চলছে। আমি যেটা বললাম যে মানুষের সভ্যতার বিবর্তন, একদিকে মানবীয় বিবর্তন, রাজনৈতিক বিবর্তন, টোটেমের বিবর্তন, অপরদিকে মানুষের সভ্যতার বিবর্তন। দুটি দিকই সমান্তরালভাবে চলছে। মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানুষের শারীরিক বা সাম্রাজ্যবাদী শক্তির বিকাশ। জয় হবে কার? গায়ের জোর আছে তার। এই দুটি দিকই সমান্তরালভাবে চলে আসে। তারপর মানুষ স্থায়ীভাবে নদীর তীরে বসবাস শুরু করল। মানুষের মোটামুটিভাবে একটা প্রাথমিক সভ্যতা হিসেবে এই জায়গাটাকে ধরা যেতে পারে, নদীমাতৃক মানুষের সভ্যতা। এবং এর সাথে সাথে মানুষ কিছুদিনের মধ্যে মানুষ কম পরিশ্রম করার জন্য পশুকে ব্যবহার করা শুরু করল। পশুর সাহায্যে চাষাবাদ শুরু করল, এবং বিভিন্ন রকম সে চাষের জন্য যন্ত্রপাতি তৈরি করার চেষ্টা করল। এই পর্যন্ত একটা স্তর। এই পুরো স্তরটাকে আমরা বলতে পারি আদিম মানব সভ্যতার ইতিহাস। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষকে আমরা আদিমই বলতে পারি, নিঃসন্দেহে এটা আদিম মানব সভ্যতার ইতিহাস। এই পর্যন্ত। এরপরে যে দুটি সভ্যতার আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রস্তর যুগের সভ্যতা, নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং আধুনিক যুগ।